আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা। এই গল্পর বাকি অংশের সাথে অল পার্ট আপলোড করা হয়েছে। যারা আগের সিজনগুলো দেখেছেন তারা স্কিপ করে যাবেন, আর যারা নতুন তাদের পুরো গল্পটা তাহলে আমি বলবো। তুমি জানো এটা তোমার জন্য ঠিক হবে না। আশা করি এই বোকামিটা তুমি করবে না। তোমাকে আমি অনেক বুদ্ধিমতী মেয়ে বলে জানি। আমির ডায়েরিটা হাতে নিয়ে চলে যাচ্ছিল, পিছন থেকে স্নেহা ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমি ওই মেয়েটাকে ছাড়বো না। ও কি অবস্থা করি তুমি নিজের চোখেই দেখবে। আমি পিছনে না তাকিয়ে বলল, আফসোস, সেই সুযোগটা তুমি আর পাচ্ছ না। কাল সকালে ফ্লাইটে ওকে আমি ইটালি পাঠাচ্ছি। স্নেহা এই কথা শুনে বকা বনে গেল। সে ভাবেনি আমির এত দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলবে। অবশ্য স্নেহা তো এটাই চেয়েছিল, কিন্তু তবুও তার কেমন একটা খটকা লাগে। সে যা চায় তা আমির এত সহজে কেন করবে। ঠিক রাত 10টায় রানু আমিরকে ফোন করে অস্থির কণ্ঠে জানায়, তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আবির, তুই দ্রুত এখানে আয়। মানে ও বাড়ি থেকে বের হলো কিভাবে? গার্ডরা কি করছিল? আমি কিছু বুঝতে পারছি না। সারাদিন দরজা বন্ধ করে ঘরে বসেছিল। রাতে আমি ডিনারের জন্য ডাকতে এসে দেখলাম ঘরে নেই। সারা বাড়ি খুঁজেও কোথাও পেলাম না। থাকো, আমি আসছি। ফোনটা রাখা মাত্র আমির বেসামাল হয়ে পড়ে। তার চোখে ঘুম উবড়ে যায়। ঠিপ ঠিপ করতে থাকা বুক নিয়ে তীব্রত গতিতে গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে পড়ে। নিচে লিভিং রুমে আউচে বসে মনের সুখে টিভি দেখছিল স্নেহা। তার একটা আঙ্গুলে ব্যান্ডেজ লাগানো। আমিরকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে খুব শান্ত গলায় প্রশ্ন করে সে, কই যাও? আমি চোখ গরম করে তাকাই, এবার চেয়াল শক্ত করে বলে, এসবের পেছনে যদি তোমার হাত থাকে তাহলে আই উইল কিল ইউ। চারিদিকে শনশন বাতাসের শব্দ, মেঘপূর্ণ আকাশে তারা দেখা নেই, শীতল পরিবেশ, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। প্রকৃতি মন উদাস করা নীরবতা। এই ঘর অন্ধকারে মন কেমন করা রাত্রিতে নিঃসঙ্গ এক তরুণী হাত ভাঁজ করে হেঁটে চলছে উদ্দেশ্যহীন। তার কাছে নেই একটা টাকা পয়সা। অনেকক্ষণ ধরে হাটের কারণে তার খুব ক্লান্ত বোধ হয়। বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে একটা গাছের ছায়া তলে বসল সে। কালো গেঞ্জি পরিহিত একজন লম্বা চওড়া ভদ্রলোক ঠান্ডা পানি হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, তুমি তো খুব ঘেমে গেছো সুন্দরী, পানি খাও। তোহার মন এমনিতেও খারাপ। মন খারাপের অবস্থায় কেউ এমন আগ বাড়িয়ে বকবক করতে এলে মেজাজটা খারাপ হয়ে যায়। অপরিচিত একটা মানুষ তাকে তুমি করে কেন বলবে? স্নেহা ক্রোধস্বরে বলল, আমি কি আপনার কাছে পানি চেয়েছি? অযথা বিরক্ত করবেন না। ভদ্রলোক তোহার পাশে বসতে বসতে বলল, রাগ কেন করছো? তোমার নামটা জানতে পারি? তোহা জবাব দিল না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। লোকটা একটু গা ঘেঁষে বসার চেষ্টা করলো, টুসকো মারার উদ্দেশ্যে বলল, নাম বলবে না? তাহলে তো শুধু সুন্দরী বলেই ডাকতে হবে। মনে হয় তোমার এই নামটা বেশি পছন্দ। এবারও তোহা নিশ্চুপ, রাগে গা রিজি করছে। লোকটি উপদেশ দেওয়ার মতো করে বলল, এত রাতে তাও আবার একটা সুন্দরী মেয়েদের রাস্তায় ঘুরে বেড়ানো ঠিক না। অনেক কিছু হতে পারে। আপনি কি আমার গার্ডিয়ান? লোকটি মধুর কণ্ঠে উত্তর দিল, না, তা কেন হব? আসলে মানুষ খুবই হিংস্র প্রাণী। যদি তোমার কোনো ক্ষতি হয়, এই সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে, তাই তোমার খেয়াল রাখছি। আপনি সমাজের প্রতি দায়িত্ব কিভাবে পালন করেন? মেয়েদের ইপটিজিং করে? লোকটি চোখ বড় বড় করে তাকায়, চোখে মুখে একটা নিষ্ফলক সরল ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আমি ইপটিজিং কোথায় করছি? মানুষ হিসেবে মানুষের যত্ন করাকে তুমি ইপটিজিং কেন ভাবছো? সেই বাজার থেকে আমাকে ফলো করতে করতে এই পর্যন্ত এসেছেন আপনি। কি ভেবেছেন আমি কিছু বুঝি না? আর আপনি আমাকে তুমি করে বলবেন না। অপরিচিত মানুষকে তুমি করে বলা কোনো ধরনের ভদ্রতা না। তোহার চূড়ান্ত রেগে যাওয়া দেখে হাসল লোকটি। ঋদ্ধ ব্যবহারের জবাবে হাসি ফেরত দেওয়ার মানুষগুলো ভয়ঙ্কর হয়। লোকটি সামান্য ঝুঁকে এসে গাঢ় কণ্ঠে বলল, তুমি বয়সে আমার ছোটই হবে, আর সুন্দরী মেয়েদের তুমি করেই ডাকতে হয়। এটা পৃথিবীর মধুরতম ডাক। তোহার সরে এলো অনেকটা। লোকটির মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। নিঃসন্দেহ সে নেশাগ্রস্ত। তোহা ভয় বেড়ে গেল। সে তীক্ষ্ণ গলায় বলল, জানোয়ার। তোহা উঠে সামনে হাঁটতে লাগলো। এখানে আর বসে থাকার প্রশ্নই আসে না। দ্রুত তাকে জনবহুল কোনো জায়গাতে যেতে হবে। কিন্তু লোকটি তোহার পিছু ছাড়ল না। সে যত দ্রুত গতিতে হাঁটছে তত দ্রুত গতিতে লোকটি তার পিছু আসছে। তোহা একসময় কাঁপা কণ্ঠে বলল,
আমি কিন্তু চিৎকার চেঁচেমেচি করে লোক জড়ো করব। লোকটা ফুরুকুসকে করে তাকালো, অসহ্যকর হাসি ঠোঁটে এনে বলল, বিনা কারণে চিৎকার করলে মানুষ তোমাকে পাগল ভাবতে পারে। আমি বরং যুক্তিসঙ্গত একটা কারণ ধার দেই। কথাটা বলে খপ করে তোহার হাত ধরে ফেলো লোকটা। রসিয়ে রসিয়ে বলল, এবার চেঁচাও সুন্দরী, দেখি কত চেঁচাতে পারো। আতঙ্কে সাদা হয়ে গেল তোহার মুখ। আশেপাশে তাকিয়ে সে চিৎকার করলো, কে আছেন, বাঁচান আমাকে। আশ্চর্য, নীরবে রাস্তায় দুজন যে মানুষ আছে তারাও কিছু বলছে না, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। আচ্ছা, এই লোকটি কি এই এলাকার কোনো শিশু সন্ত্রাসী? শেষমেশে তোহা কার খবর এসে পড়ল, তার ভয়ে কান্না পেয়ে যায়। প্রথমে ভদ্রভাবে হাতটা ছাড়ানোর চেষ্টা করলো তোহা, তাও যখন কাজ হচ্ছে না সে চিন্তা করলো ব্যাগ থেকে ছুরিটা বের করবে। তার এই ভাবনার মাঝে সাই সাই করে একটা বড় গাড়ি তেড়ে এলো। তোহার চোখ বড় বড় করে বলল, দেখুন, ভালোভাবে বলছি, আমার হাত ছাড়ুন, নয়তো আপনি বিপদে পড়তে পারেন। লোকটা প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলল, তাই নাকি? আমিও দেখতে চাই আপনি অযথা নিজেকে বিপদের মুখে ফেলছেন। লোকটি তোহার কথায় খুব মজা পাচ্ছে, দারুণভাবে বলল। কি করবে? পুলিশ ডাকবে নাকি? তোহা ধেয়ে আসে গাড়িটির দিকে চেয়ে বলল, পুলিশ হলেও আপনার বেঁচে যাওয়ার চান্স ছিল, কিন্তু এবার কোনোভাবেই বাঁচাতে পারবেন না। তোহার কথায় অষ্টহাটিতে ভেঙে পড়ল লোকটা, আরো শক্ত করে চেপে ধরলো তার হাত, দাঁতে দাঁত পিষিয়ে বলল, কোনো শালাকে আমি ভয় পাই না। যা আমার পছন্দ হয় তা আমি নিজেই করেই ছাড়ি। তোমাকে আমার পছন্দ হয়েছে। লোকটি তার বিশ্ব চেহারা নিয়ে ঝুঁকে এলো তোহার মুখের কাছে। আচমকা কালো গাড়িতে তাদের ঠিক সামনে এসে ব্রেক করলো। লোকটি চমকে যায়। গাড়ির দরজা খুলতেই সর্বপ্রথম একটা লম্বা পা বেরিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই সে পা আঘাত করে লোকটির বুক বরাবর। রাস্তায় মুখ থুবড়ে উল্টে পড়ে যায়। চৌড়া দেহি, রোগা পাতলা আগন্ত, নীরব সটকে যেন অল্প কিছু মানুষজন ছিল, তারা সবাই এমন ঘটনা বিচলিত ত্রাসিত হয়। তোহা অনুরোধ করে বলল, ছেড়ে দিন প্লিজ, রাস্তার মাঝে সিন ক্রিয়েট করবেন না। আমি তোহার কথা কানে তুলল না। সবাইকে ছুটে গিয়ে লোকটাকে টেনে তুলল। তার চেয়ালে নাক, কপাল, গাল থপড়ে দেওয়ার মতো শক্ত ঘুষি মারতে মারতে বলল, পছন্দ হচ্ছে না? খুব পছন্দ। মেয়ে দেখলেই পছন্দ হয়। তোর চোখ আমি উপড়ে ফেলবো। যে হাতটা দিয়ে সে তোহাকে চেপে ধরেছিল সেই হাত পিছনে নিয়ে মুচড়ে ধরল আমির। রক্ত হিম করা কণ্ঠে বলল, এই হাত আমি ভেঙে ফেলবো। লোকটি পরপর এতগুলো আঘাতে প্রায় দিশেহারা, চোখে মুখে অন্ধকার দেখতে পাচ্ছে। প্রবল নিনাদে কুকড়ে উঠল, করুণা গলায় বলল, ভাই, আমার ভুল হয়েছে ভাই, আমাকে ছেড়ে দিন। দয়া করে আমার হাত ভাঙবেন না। আমি তা চেয়াল চেপে ধরে বীজ কণ্ঠে বলল, আগে ওর পায়ে পড়ে বল তোর ভুল হয়েছে। নাক কান ধরে বল, আর জীবনে করবি না, নয়তো খুন করে ফেলবো। লোকটি মাথা নাড়াইল, হে সব কিছু করতে রাজি। আমি ধাক্কা মেরে তাকে তোহার পায়ের কাছে ফেললো। তোহার দু পা ধরে ছেলেটি কাঁদতে লাগলো, বেকুল হয়ে বলল, আমাকে মাফ করে দিন আপা, আমি আর জীবনে এমন করব না। যদি করি তাহলে আমি কুত্তার গু খাই। কুত্তার গু খেতেও হবে না, আমার পা ছাড়ুন। লোকটি দ্রুত পা ছেড়ে দু হাত জোর করতে নিলে দেখে ডান হাতে প্রচণ্ড ব্যথা, তাই শুধু বাম হাত উপরে তুলে বলল, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিন। তখন আমার কথা শুনলে এমন হতো না। এখন দ্রুত যান এখান থেকে। লোকটি কর্ণমতো উঠে দাঁড়ালো। আমি রেগে পুনরায় তাকে আঘাত করতে নিচ্ছিল, কিন্তু তোহা বাধা দিল। লোকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আচমকা দৌড় দিল। প্রাণ বাঁচাতে পেরে আলফত সে। তোহা আমিরের দিকে তাকিয়ে বলল, এমন কেন করলেন? সামান্য দুইটা ঝাড়ি মারলেই তো হয়ে যেত, এতটা বাড়াবাড়ি করার কোনো দরকারই ছিল না। আমি রুদ্ধ মেজাজ নিয়ে বলল, বাড়াবাড়ি আমি করেছি নাকি তুমি? তোমার সাহস কি করে হলো বাড়ি থেকে বের হওয়ার? যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো? কিছুই হতো না, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। দেখলাম তো কেমন প্রোটেক্ট করতে পারো। আমি না এলে তোমাকে তুলে নিয়ে যেত। চুপচাপ গাড়িতে গিয়ে বসো এখন। তোহা রেগে তাকালো, রসপূর্ণ গলায় বলল, আমি আপনার কর্মচারী না যে আপনার সব কথা মেনে চলবো। আর আপনার সাথে যাচ্ছিও না আমি, ইটালি তো ভুলেও যাচ্ছি না। এখন থেকে আমি নিজের খেয়াল নিজেই রাখবো। আমাকে নিয়ে আপনারা টেনশন করার দরকার নেই, শুধু আমাকে আমার মতো থাকতে দিন। গাড়িতে গিয়ে বসো, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। আমি আপনার হুমকি ভয় পাই না, চলে যাচ্ছি এখান থেকে। খবরদার আমার পিছু পিছু আসবেন না।
আমিরের মেজাজ তুঙ্গে উঠে গেল। তোহা একদম নাচরবান্ধা। সে গাড়িতে না উঠে গাড়িটা পাশ কাটিয়ে সামনে হেঁটে যেতে লাগলো। একবারও পেছনে ঘুরল না। আমির তার ধৈর্য হারিয়ে ফেলল। আচমকা তেড়ে এসে তোহাকে জোরপূর্বক পাজা কোলায় তুলে গাড়ির কাছে নিয়ে এলো। তোহা এমন অপ্রত্যাশিত আচরণে হতভম্ব। আমি রাস্তার মাঝে এমন একটা দুঃসাহসিক কাজ করতে পারে, এইভাবেই তার এক্কেল গুমড়ে অবস্থা। সে ডাঙ্গায় তোলা মাছের মতো ছটফট করে উঠল। আকাশ স্পর্শ বিস্ময় নিয়ে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? ছাড়ুন আমাকে, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। আমি তোহাকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। তোহা দু হাতে ধাক্কা লাগাই জানলায়। আমি ড্রাইভিং সিটে এসে বসতে তোহা সজোরে তার বুকে ধাক্কা মেরে বলল, আপনি আমাকে জোর করতে পারেন না, আমি কিছুতেই আপনার সঙ্গে যাব না। আমির বিকট কণ্ঠে গর্জন করে উঠল। শাট আপ! আর একটা ফালতু কথা শুনতে চাই না। তোহা ধমক খেয়ে কেঁপে উঠল। মুহূর্তে চুপ হয়ে গেল। আমি রাগী গলায় বলল, এত বড় একটা বিপদ হতে যাচ্ছিল, তবুও কি হুঁশ হয় না তোমার? একা একা রাস্তায় কোথায় ঘুরবে? এই জায়গা তোমার জন্য সেফ? এই শহর কি তোমার জন্য সেফ? এই সময়টা তোমার জন্য সেফ? বলো, কিভাবে আমি তোমাকে ছেড়ে দিই? তুমিই বা কোন সেন্সে একা বাড়ি থেকে বের হয়ে গেলে? আমাকে কি পাগল বানাতে চাও? আমি বড় করে নিঃশ্বাস ছাড়লো। কপালে হাত থেকেই মেজাজ নিয়ন্ত্রণ করলো। তোহা মাথা নত করে মিনমিন গলায় বলল, আমার জন্য কেন এত ভাবছেন আপনি? আমি তো আপনার কেউ না। আমির স্টারিংয়ে সজোরে আঘাত করলো, করে উত্তর দিল, ভাবছি কারণ তোমার বাবা মৃত্যুর আগে আমার কাছে তোমার দায়িত্ব দিয়ে গিয়েছিল। আই হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউ। শুধু দায়িত্বের চাপে কি আপনি আমাকে প্রোটেক্ট করেছেন, আর অন্য কোনো কারণ নেই? না, আর কোনো কারণ নেই। মুখটা করুণ দেখালো। পাতলা ঠোঁট জোড়া তীর করে কাঁপতে লাগলো। চোখ দিয়ে গড়িয়ে পড়লো অশ্রু। দ্রুত জানলার দিকে মুখ ফিরিয়ে সেই অশ্রুটা আড়াল করে সে রুদ্ধ গলায় বলল, আমার দরকার নেই কারো দয়া। এটাকে দয়া ভেবো না। সে যার কিছু না বলে গাড়ি চালু করলো। তোহা জানলার দিকে মুখ ঘুরিয়ে সম্পূর্ণ রাস্তা শুধু কেঁদে গেল। তার উড়ন্ত চুল, কান্নারত চেহারা আড়াল করতে পারল না। আমির পাথরের মতো গাড়ি ড্রাইভ করছিল। একবার তার দিকে তাকালো না পর্যন্ত। সে যে এতটা পাষাণ হৃদয়ের মানুষ তা আগে জানতো না তোহা। অথচ আমিরের নিজেকে সবচেয়ে দুর্ভাগা মনে হচ্ছিল তখন। উপরের শক্ত খরলস ধরে রাখলেও ভিতর থেকে সে চুরমার হয়ে গেছে অনেক আগে। সে তো তোহার মতো বেকুল হয়ে কাঁদতেও পারছে না। অনুভূতিগুলো দমিয়ে রাখতে হচ্ছে সঙ্গপঙ্গে। এই পৃথিবীতে তার মতো বেচারা আর কি আছে যার মনের অনুভূতি প্রকাশ করার অধিকারটুকু নেই? গন্তব্যে এসে গাড়ি থামলো। রানু দৌড়ে ঘর থেকে বের হয়ে এলো। কাল সকালে ফ্লাইট, সরব তোমাকে নিতে আসবে। তোহা চোখের জল মুছে শক্ত গলায় বলল, যদি আমি চলে গেলেই আপনি দায়মুক্ত হন, তাহলে আজ থেকে আপনাকে দায়মুক্ত করলাম। আপনি আর কখনো আমাকে দেখবেন না। আমি জবাব দিল না। তোহা দ্রুত গতিতে গাড়ি থেকে বের হয়ে এক দৌড়ে ভিতরে ঢুকে যায়। রানু তোহাকে পেয়ে জড়িয়ে ধরে কিছু বলতে লাগলো। সেদিকে নিমিষেই চেয়ে থাকতে থাকতে আমিরের চোখ টলমল হয়। সে ফিসফিস করে বলল, আমাকে সারা জীবন ঘৃণা করার চেয়ে ভালো তুমি আমাকে ভুলে যাও। আমি তোমার ভালোবাসার যোগ্য না। পরের দিন সকালে একটা বিশাল ব্যাগ করে তোহার আগে বাড়িতে থাকা জিনিসপত্রগুলো সব পাঠিয়ে দেওয়া হলো। সৌরভ গাড়ি নিয়ে হাজির হলো তোহাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। রানু তোহার মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থেকো মা, বিদেশ বিবাহে গিয়ে আবার ভুলে যেও না, যোগাযোগ রেখো। কথাটা নিতান্ত ভদ্রতার খাতিরে রানু বলল। সে নিজে আসলে তোহার সাথে যোগাযোগ রাখতে চায় না। গতকাল থেকে মেয়েটার সাথে সেই রক্ষ আচরণ করেছে, তাই এখন খুব খারাপ লাগছে, মন পড়ছে। কিন্তু কি আর করবে সে? পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আর কোনো উপায় নেই। কাউকে ধোঁকা দেওয়ার চেয়ে তাকে জীবন থেকে সরিয়ে দেওয়া অনেক ভালো। ভালো থাকার ঔষধ এই দেশেই ফেলে যাচ্ছি আন্টি। ওই দেশে আমার মন বসবে না। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেলে সব জায়গাতেই মন বসে যাবে। তোহা রানুকে জড়িয়ে ধরে বেকুল হয়ে বলল, আমার জন্য দোয়া করবেন আন্টি, আমি যেন দ্রুত আমার বাবার কাছে যেতে পারি। ছি, এমন অলক্ষতা কথা বলে না। দোয়া করি তুমি যেন সব কিছু বলে সুখে থাকতে পারো। তোহা মৃদু হাসলো। শুধু তার মন জানে সুখে থাকা কত কঠিন। সে যে এখান থেকে অনিশ্চিত অপেক্ষার পথযাত্রী। আর অপেক্ষা জাতিরা কখনো সুখে থাকতে পারে না যতক্ষণ না তাদের নিদারুণ অপেক্ষার অবসান হয়। ধর অপেক্ষার অবসান বোধ হয় আজীবনও হবে না কখনো। গাড়িতে ওঠার সময় তোহা জিজ্ঞাসা করলো,
আপনাদের স্যার কি শেষবারের মতো আমার সঙ্গে দেখা করতেও আসবে না? তোহা আবারও হাসার চেষ্টা করলো। ব্যস্ত মানুষের জীবন তো ব্যস্ত হবেই, আর আজকের মতো একটা দিনে তো তার ব্যস্ততা বাঞ্ছনীয়। ব্যথা জর্জিত মন নিয়ে গাড়িতে উঠে বসলো তোহা। সৌরভ এসে ছাড়তে নিলেই সে ভারী কণ্ঠে বলল, লাগবে না, জানালাটা খুলে দিন, শেষবারের মতো দেশের বাতাসটুকুও নিই। আপনি কি আর কখনো দেশে ফিরবেন না ম্যাডাম? তোহা জানলায় মাথা ঠেকিয়ে অভিমানী কণ্ঠে বলল। কেন ফিরবো? এই দেশে আমার কে আছে বলুন? সৌরভ নিশ্চুপ হয়ে গেল। তোহার মাথা খেলতে লাগলো হাজারটা স্মৃতি। সেই স্মরণীয় রাত যেদিন আমিরের সাথে তার প্রথম দেখা হয়। ফর্সাযোগ্য দুটি হাত অচিরে আগলে নিয়েছিল তাকে, দুটি রহস্যময় চোখ তাকে গভীর সেই স্মরণ। উঠে এসো মায়া, ভয় নেই। আস্তে আস্তে তোহার নির্ভরতা হয়ে উঠছিল আমির। বাবার মৃত্যুর 4 দিনের সময় সে কথা দিয়েছিল সে সারা জীবন তোহার পাশে থাকবে, কিন্তু সে তার কথা রাখলো কই? তোহা ফিসফিস করে বলল, বেঈমান, আমি আপনাকে কোনো দিনে ক্ষমা করব না। ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আই উইল হেট ইউ। সকাল 11টা। এতক্ষণে নিশ্চয় তোহার ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। আমির ঘড়ি দেখে লিভিং রুমে বসে আছে। আর কিছুক্ষণের মধ্যে হাজির হবে ব্যারিস্টার মাহদুদ আমান। আমির ফয়সালকে ইশারায় বলল স্নেহাকে ডেকে আনার জন্য। একটু পরে নিরাশ মুখে হাজির হলো স্নেহা। তার চেহারা শুকনো, সুন্দর মুখটা বড় মলিন দেখাচ্ছে। মনে হয় সারা রাত ধরে সে ঘুমায়নি। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। আমির মৃদু হেসে বলল, বসো সুইটহার্ট, তোমার জন্য অপেক্ষা করছিলাম। স্নেহা কঠিন দৃষ্টিতে চাইল। তার মলিন মুখ আরো মলিন হয়ে উঠল। আমি যেদিন তার সাথে মিষ্টি গলায় কথা বলে সেদিন তাদের মাঝে ভয়ঙ্কর কিছু হয়। আজও সেই রকম একটা ভয়ঙ্কর দিন। আমির মগে কফি ঢালতে ঢালতে বলল, কফি? বিয়ের আগে আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল, হয়তো তোমার মনে নেই। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আমির কফির মগ স্নেহার দিকে বাড়িয়ে দিল। স্নেহা নিষ্পাপ কণ্ঠে বলল, আমির, আমি এখন এসবের জন্য প্রস্তুত না। ঠিক, লাইফে প্রিপারেশন নিয়ে আসলে কোনো কিছুই হয় না। আমাদের বিয়েটাও হুট করে হয়েছিল, তোমার মনে আছে? ডিলটা ছিল আমরা 1 বছরের জন্য ট্রায়াল ম্যানেজ করব। এর মধ্যে যদি আমরা একজনের মধ্যে প্রেমে পড়ি তাহলে আমরা সারা জীবন একসাথে থাকবো, আর নয়তো ডিভোর্স। সেই 1 বছর এখনো হয়নি। তুমি কেন এই বিষয়টা নিয়ে এখন কথা বলছো আমি সেটা বুঝতে পারছি না। স্নেহা তার মুখের পেশি টান টান করলো। খট করে কফির মগ নামিয়ে রাখলো টেবিলে। আমি নরম হেসে বলল, রিল্যাক্স। কথা ছিল 1 বছরের মধ্যে আমাদের মধ্যে যদি কেউ রুলস ব্রেক করে তাহলে যে রুলস ব্রেক করবে অপরপক্ষ তাকে বিনা নোটিশে ডিভোর্স দিতে পারবে। তুমি শুধু একবার নয়, কয়েকবার রুলস ব্রেক করেছো। স্নেহার চেহারা থেকে সব রক্ত গায়েব হয়ে গেল। কেবল সাদা আর ফ্যাকাশে দেখালো তার মুখ। ঠিক এই ভয়টাই পাচ্ছিল সে। তোহাকে আঘাত করার প্রতিশোধ আমির নিবে, কিন্তু তাই বলে এভাবে একদম ডিভোর্স? স্নেহা মোটেও এটা কল্পনাও করেনি। বুঝলাম, এই জন্যই তাহলে তোহাকে তুমি এত দ্রুত ইটালি পাঠানোর ব্যবস্থা করছো। আমিও বলি, হঠাৎ কি এমন হলো? কারণ তুমি জানতে ডিভোর্সের পর আমি ডিরেক্ট গিয়ে তোহাকে সব সত্যি জানিয়ে দিতাম, কিন্তু এখন আমি কিছুই জানাতে পারবো না। খুব ভালো গেম খেলেছো আমার সাথে। ওয়েল ডান আমির। তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। তোহাকে আঘাত করার প্রতিশোধ তুমি এইভাবে নিলে। গেম তো তুমিও আমার সাথে খেলেছো স্নেহা। প্রথমত আমাদের বিয়ের প্রধান ভিত্তিটাই মিথ্যা। ওই চিঠিটা একটাও মায়ের লেখা চিঠি নয়। তুমি আমার ইমোশনকে কন্ট্রোল করেছ, দিনের পর দিন আমার সাথে মিথ্যা বলেছ। তোমার এত বড় প্রতারণার পরেও আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিইনি, সেজন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত। সেকেন্ডালি, তুমি মায়াকে আক্রমণ করেছ, রানু আন্টিকে হার্ট করেছ। আমার পক্ষে আর তোমাকে টয়লেট করা সম্ভব নয়। ইটস ওভার। তোমার মায়ের একটা বিশেষ জিনিস এখনো আমার কাছে আছে, সেটাকে তুমি পেতে চাও না? আমি তোমাকে আর বিশ্বাস করি না। এই সব কিছু তুমি তোহার জন্যই করছো, তাই না? কিন্তু কি লাভ? সে কখনোই তোমার হবে না। দরকার নেই। জীবনের সব চাওয়া পূরণ হওয়ার দরকার নেই। কিছু চাওয়া অপূর্ণ থাকুক। বেঁচে থাকার জন্য অপূর্ণতা প্রয়োজন। পরিপূর্ণ মানুষ বেঁচে থাকতে পারে না, তাদের খুব শীঘ্রই মরে যেতে হয়। স্নেহা খিলখিল করে হেসে উঠল। টলমল দৃষ্টিতে বলল, নিজেকে তাহলে এভাবে সান্ত্বনা দিবে? এটাকেই বলে রিভেঞ্জ অফ নেচার। আমি আমার ভালোবাসা কোনোদিন পাইনি, তাই তুমিও পাবে না। সিরিয়াস, আমাদের মধ্যে কেউই ভালোবাসা ডিজার্ভ করে না।
আমির হেসে উঠল, কেমন পাগলের মতো ছেলে মানুষের হাসি। স্নেহা আফসোসের দৃষ্টিতে তাকিয়ে রইল। ডরবল বেজে উঠে এমন সময় ব্যারিস্টার সাহেব চলে এসেছে। আমির বলল, ওয়েট আ মিনিট, আমাদের ডিভোর্স ফাইল রেডি। স্নেহার বুক টিপটিপ করছে। আমির দরজা খুলে হতভম্ব হয়ে গেল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? গার্ডের বাহুতে ভর দিয়ে আহত দুর্বল অবস্থায় উপস্থিত হলো সরব। তার নাক থেকে টুপ টুপ করে নির্গত হচ্ছে রক্ত। ডান চোখের একপাশে কালো বৃত্তের মতো আঘাতের চিহ্ন। এছাড়া শরীরে বিভিন্ন জায়গায় জখমের দাগ। ঘর্মান্ত আর পরিপূরক দেহটা নিয়ে তার মধ্যে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু নেই। আমির বিস্ময় সামলে প্রশ্ন করল, কি হয়েছে সরব? তোমার এই অবস্থা কিভাবে হলো? পর মুহূর্তে আমিরের মাথায় সবচেয়ে বড় প্রশ্নটা চারা দিয়ে উঠল। সে চোখ বড় বড় করে আতঙ্ক নিয়ে শুধালো, মায়া কোথায়? সরব, আমাকে বলো, মায়া ঠিক আছে তো? ও কোথায়? সরব অস্পষ্ট স্বরে প্রায় ভেঙে আসা গলায় উত্তর দিল, এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের উপর হামলা হয়েছে স্যার। ওরা ম্যাডামকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি খুব কষ্টে বেঁচে ফিরেছি, কিন্তু ম্যাডাম। সরবের মুখ করুণ হয়ে এলো। তার চোখ থেকে পানি পড়ছে। আমিরের মস্তিষ্ক শূন্য হয়ে যায়। সে মুখে একটা বিস্ময় হার নিয়ে দিশেহারার মতো তাকিয়ে থাকে। তারপর হঠাৎ খুব ক্ষেপে উঠে সরবের চেয়াল চেপে ধরে বলল, মানে তুমি থাকতে ও কিভাবে ওকে নিয়ে গেল? তুমি কি করছিলে? তো তোমার এই মুখ দেখানোর জন্য ফিরে এসেছো? জীবন দিয়ে হলেও ওকে বাঁচানোর কথা ছিল না? কিভাবে পারলে ওকে ফেলে আসতে, ইউ বাস্টার্ড? গলার সমস্ত শক্তি দিয়ে আমি থাপ্পড় মারল সরবের গালে। সরব লুটিয়ে পড়ল ফ্লোরে। আমি তাকে টেনে তুলে রুদ্ধ কণ্ঠে প্রশ্ন করলো, কারা ছিল? কজন ছিল? কেন কিডন্যাপ করলো? জানি না স্যার, আমি কাউকে চিনতে পারিনি। একটি কালো জিপ নিয়ে এসেছিল। গাড়ির নাম্বার মনে আছে? ট্র্যাক করতে পারবে? সরব দুপাশে মাথা নাড়ল। হঠাৎ সরে বলল, কিছু মনে নেই আমার। আমিরের চেয়াল শক্ত হয়ে আসে। হিতাহিত জ্ঞান হারিয়ে আহত সরবকে আরও একটা আঘাত করতে থাকে সে। মুখ বরাবর একের পর এক ঘুষি মেরে বলল, ননসেন্স! কি করেছো তুমি? কেন কিছু মনে নেই? তোমার কাজটা কি ছিল ওখানে? শুধু মার খাওয়া আর ফিরে আসা? গাড়ির সাথে আরও দুজন ছুটে আসলো আমিরকে থামাতে চেষ্টা করে, কিন্তু কারো চেষ্টা সফল হয় না। আমিরকে থামানো যায় না। সে উন্মাদ হয়ে উঠেছে। শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। ফয়সাল অনুরোধ করে বলল, স্যার ছেড়ে দিন, ও মরে যাবে স্যার। এই কথায় সম্মিত ফিরে আসে আমিরের। ধাতস্থ হয়ে সরবকে ছেড়ে দেয়। দূর থেকে নূরজাহানের দৃশ্য দেখে মুখে হাত দিয়ে কাঁদতে থাকে। ফয়সাল আর আফশান রক্তাক্ত সরবকে তোলে। নূরজাহানও ছুটে আসে। চাঙ্গদোলা অবস্থায় সরবকে তুলে ভেতরে নিয়ে যায়। আমিরের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সব কিছু অন্ধকার মনে হচ্ছে তার। কি থেকে কি হয়ে গেল এটা? তোহাকে কারা কিডন্যাপ করলো? সে এখন কি অবস্থায় আছে? একের পর এক প্রশ্ন যেন মৌমাছির মতো বিষাক্ত হুড় ফোটাচ্ছে আমিরের মস্তিষ্কে। স্নেহা দূরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখে কিছুক্ষণ পর ধীর পায়ে আমিরের কাছে এসে দাঁড়ালো সে। তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলল, কাম ডাউন আমির, এত অস্থির হওয়ার কিচ্ছু নেই, ওকে খুঁজে পাওয়া যাবে। আমির মুখ তুলে তীক্ষ্ণ হয়ে রক্তিম দৃষ্টিতে তাকালো স্নেহার দিকে। তার ওই সুচারু দৃষ্টি দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। স্নেহা বিব্রত হয়ে বলল, চলো রুমে যাই, তুমি খুব ঘামছো, আগে তোমাকে রিল্যাক্স হতে হবে। দু হাতে আমিরকে উঠানোর চেষ্টা করলো স্নেহা, কিন্তু সফল হলো না। আমির নিজ শক্তিতে উঠে দাঁড়ালো। স্নেহা মলিন মুখে বলল, আমার হাত ধরো, এসো। আমির পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। স্নেহার দিকে এক দৃষ্টিতে চেয়ে বলল, তোমার তো এই ঘটনায় খুশি হওয়ার কথা। তোমার কষ্টে আমি খুশি হতে পারি? আমাকে কি এত খারাপ মনে হয়? ছি আমির। স্নেহার উত্তর শুনে আমির না হেসে পারল না। হঠাৎ হেসকার টান মেরে স্নেহাকে কাউসের উপর চিৎ করে ফেলে দিল সে। ঘটনা আকস্মিকতায় স্নেহা হতবিম্বল বনে যায়। আমির তার পকেট থেকে পিস্তল বের করে সরাসরি স্নেহার গলায় চেপে ধরে। ভয়ে চোখ বুলে আসলো স্নেহার। কোনো মতে চোখ মেলাতে দেখলো আমির হিংসে মুখটা তার খুব কাছে। রক্তিম হিম করার দৃষ্টিতে সে চেয়ে আছে। গা শিরশির করে উঠল স্নেহার। টেল মি দ্য ট্রুথ, ও কোথায়? স্নেহার নিঃশ্বাস আটকে আসে। স্নেহার শরীরের ভার সামলাতে কষ্ট হয়। অস্পষ্ট স্বরে বলে, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তুমি সব জানো, আবার
যদি ওর বিন্দু মাত্র ক্ষতি হয় তাহলে সত্যি মেরে ফেলবো তোমায়। আমি কিছু জানি না। আবারও মিথ্যা কথা শুনে আমিরের মাথা ফুটন্ত পানির মতো গরম হয়ে যায়। তীব্র আক্রোশে পিস্তলের মাথা দিয়ে আঘাত করলো স্নেহার কপালে। স্নেহা আর্তনাদ করে উঠল। মুহূর্তে চোখ বুজে সে জ্ঞান হারিয়ে ফেলল। আমির এই ঘটনায় একটু ভড়কে যায়, তারপরেও পাজা কোলে করে স্নেহাকে নিয়ে বাথরুমে ঢুকলো। বাথরুমের টাওয়ারের উপর শুয়ে দেয়। বাথটাপের উপর শুয়ে ঠিক তার মুখ বরাবর কল ছেড়ে দিল। তীব্র পানির স্রোতে প্রবাহিত হতে 10 সেকেন্ডের মধ্যে হুড়মুড়ি খেয়ে উঠে বসলো স্নেহা। তার নাকে কানে পানি ঢুকে ভয়াবহ অবস্থা। আমির আচমকা তার মুখটা চেপে ধরল বাদ্র উৎস জলে। স্নেহা এখন চিৎকারও করতে পারছে না, নাড়াতেও পারছে না। পানির ভেতরে তার নিঃশ্বাস থেমে যায়। গলা কাটা মুরগির মতো কেবল তড়পাড়তে লাগলো। আর কিছুক্ষণ এভাবে ধরে থাকলে সে মরে যাবে। আমিরের হঠাৎ হুঁশ ফিরে এলো। সে কি করছে এসব? দ্রুত স্নেহাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মাথাটা এতটা এলোমেলো হয়ে গেছে যে বোধ শক্তি পর্যন্ত হ্রাস পেয়েছে। জীবনে কোনো নারীর সাথে এতটা নিশ্চয় আচরণ করেনি সে, কিন্তু মায়া হারিয়ে যাওয়ায় তাকে সম্পূর্ণ উড়ে দিয়েছে। তার মনের অনেক বড় একটা দুর্বল অংশ জুড়ে মায়া বিচরণ। সে অংশ আঘাত লাগায় বেরিয়ে আসছে আমিরের সমস্ত ক্রোধ হিংসতা। সে কোনোভাবে নিজেকে সামলাতে পারছে না। থপ করে ভেজা ফ্লোরে বসে পড়ল আমির। মাথায় হাত রাখলো। তিরতির করে কাঁপছে তার হাতটাও। মায়ার চেহারা ভেসে উঠল স্মৃতিপকে। যাওয়ার সময় কেমন করুণা মুখ করে সে বলেছিল, আর কখনো আমাকে দেখবেন না আপনি। এই কথা মনে পড়তে আমি আরও দিগ্ভ্রান্ত উন্মাদ হয়ে উঠল। বুকের ভেতরটা সিদ্ধ হয়ে গেল। স্নেহা বড় বড় শ্বাস নিয়ে বলল, আমাকে তুমি মেরে ফেলতে চাও? তাহলে থামলে কেন? প্লিজ আমাকে মেরে ফেলো, কিল মি। আমি জানি তুমি মায়াকে কিডন্যাপ করেছো, এটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। স্নেহা কথা না বলে ফুপিয়ে উঠল। বেকুল হয়ে কাঁদতে লাগলো। রাগে আমিরের পিছনের দেওয়ালের সাথে কয়েকবার নিজের মাথা বাড়ি দিল। তারই সব ফুল। সে যদি স্নেহাকে তোহার ইটালি যাওয়ার খবর না জানাতো তাহলে হয়তো এসব হতো না। এত বড় বোকামি সে কেন করলো? কিভাবে করলো? আমির তীব্র বেকুল স্বরে বলল, ওকে ছেড়ে দাও স্নেহা, প্লিজ। শি ইজ ইনোসেন্ট, আই বিলিভ ইউ। ওকে ছেড়ে দাও। স্নেহা চোখের জল মুছতে মুছতে বলল, তাহলে আগে তুমি কথা দাও যে আমরা সব সময় একসাথে থাকবো। তুমি কখন আমাকে ছাড়বে না? আমিরের মুখ থতমত হয়ে উঠল। চোখ মুখ শক্ত করে তাকালো সে। কিন্তু এই মুহূর্তে স্নেহার ওপর কঠিন হলে চলবে না। মায়া বিপদে আছে। তার নেওয়া এতটা ভুল পদক্ষেপে মায়ার জন্য হতে পারে হুমকির স্বরূপ। আমি নিজেকে অসহায় আর আকস্মিক মনে করলো খুব। সে নিরুপায় হয়ে বলল, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি সব করব তোমার কথা মতো। তুমি শুধু ওকে ছেড়ে দাও। খুব ভালোবাসো ওকে, তাই না? আমাকে কেন এভাবে ভালোবাসলে না আমির? ভালোবাসতে না পারলেও তোমার সব কথা আমি মানবো। তুমি যেভাবে চাও সেভাবেই সবকিছু হবে, বাট প্লিজ ডোন্ট হার্ট হার। স্নেহা চোখের জল মুছে হাসলো। আমির কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিল। তাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুজে বলল, আই লাভ ইউ সো মাচ। আমির অনুভূতি শূন্যর মতো নির্থর হয়ে বসে রইল। কোনো জবাব দিল না। অনেকক্ষণ ধরে সে পড়ে আছে ওই নোংরা বিছানায়। তার মাথা এতটাই ভার লাগছে যে বালিশ থেকে আলাদা করা যাচ্ছে না। এভাবে কতটা সময় অতিবাহিত হলো তোহা জানি না। সে প্রাণপণে চিৎকার করে যাচ্ছে, কেউ কি আছেন? হেল্প মি প্লিজ। আমাকে আটকে রেখেছে এরা, কেউ সাহায্য করুন, কেউ বাঁচান। গলা ফাটিয়ে চিৎকার করতে করতে তোহা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। এই সময় সে সর্বশক্তি দিয়ে দরজায় লাথি মারতে লাগলো। লোহার দরজা হওয়ায় খুব জোরে শব্দ হচ্ছে। বাইরে থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে উঠল, ওই দেখ তো শালা কি চায়, মুখ বন্ধ করে আয়। তোহা একটু ঘাবড়ালো। পর মুহূর্তে নিজেকে সামলে নিল। এই কঠিন বিপদ থেকে বাঁচতে হলে তাকে ঠান্ডা মাথা রাখতে হবে। তালা খোলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো একজন বলল, ভাই আমি কি যাবো? যা, কিন্তু খবরদার গায়ে হাত দেবে না। এমন করা মাই জীবনও দেখি না। একটু মস্তি করতে না পারলে কি লাভ রইল, কষ্ট কইল। তারপরে একটা থাপ্পড়ের আওয়াজ শুনল তোহা। ওই কর্কশ কণ্ঠে বলছে, এত কিলবিল করে কেন? মস্তি করার জন্য পাঠাচ্ছে তোরে। ধুর, তেগো কারো যাওয়ার দরকার নেই, আমি একলাই যথেষ্ট। খট করে দরজা খুলে যেতে আরও প্রবেশ করলো ঘরে। তোহা প্রথমে দুহাত নিজের চোখ ডলে নিল।
আবছা দৃষ্টিতে দেখলো একজন রুণ্য কালো টাক মাথার লোক তার সামনে এসে দাঁড়িয়েছে। তোহা করুণ গলায় জানতে চাইলো, আপনারা কি চান আমার কাছে? প্লিজ ছেড়ে দিন না আমাকে, আমি হাত জোর করছি, আমাকে যেতে দিন। তোহার কথা শেষ হতে না হতেই লোকটি তেড়ে এসে থাপ্পড় মারলো তার গালে। তোহা বিছনায় উল্টে পড়ে গেল, ব্যথায় বাবা বলে আর্তনাদ করে উঠল, চোখ ভরে গেল অশ্রুতে। কারা এরা, কেন এইভাবে অত্যাচার করছে সে কিছুই জানে না। টাক মাথার লোকটি তোহার চুলের মুঠি টেনে বিশ্রী শব্দে গালি দিল। তোহা কেঁদে উঠল, এত বিশ্রী গালি কেউ দিতে পারে? একদম চুপ, আর একটা চিৎকারও যদি শুনি তাহলে কিন্তু খবর আছে। তোহা নিশ্চুপ হয়ে যায়। ঘর অন্ধকার করে লোকগুলো আবার বাইরে চলে যায়। নীলাকাশে ভারসাম্য সাদা মেঘ, 3 তলায় পাতাবাহান গাছের সবুজ পাতাগুলো তুলছে। মন উদাস করা দুপুর, হাহাকার বয়ে যাচ্ছে আমিরের বুকে। সাদা মেঘের মাঝখানে দেখতে পায় তোহার মিষ্টি মুখ। দৃষ্টি ক্রমশ সিদ্ধ হয়ে আসে। পিছন থেকে স্নেহা আমিরকে জড়িয়ে ধরল। আমির প্রথমে একটু চমকে উঠলেও নিজেকে সামলে নিল। ব্যারিস্টার সাহেব কখন আসবেন? ওনার আর আসার দরকার কি? নিষেধ করে দিলেই তো হয়। আমরা তো আর ডিভোর্স নিচ্ছি না, তাই না? আমির পিছনে ঘুরে তাকালো, শান্ত গলায় বলল, আগে মায়াকে সেফলি পাওয়া যাক, তারপর ডিভোর্স ক্যান্সেল হবে, তার আগে নয়। স্নেহা হাসি মাখা মুখ মিলান হয়ে গেল, ফুরুকুসকে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? তোমাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। স্নেহা দীর্ঘশ্বাস ছাড়ল, কিছু একটা চিন্তা করে বলল, তুমি ওকে পেয়ে গেলে আবার পাল্টি খাবে না তো? আমির উত্তপ্ত দৃষ্টিতে তাকাতে হেসে উঠল স্নেহা। সরি, আমি তো মজা করলাম। ঠিক আছে, আমি তোহাকে আনার ব্যবস্থা করছি। কোনো ব্যবস্থা করতে হবে না, আমি নিজে সেখানে যাব। তুমি আমাকে নিয়ে যাবে? স্নেহা আমিরের গলার পেছনে হাত বেঁধে বলল, ঠিক আছে বাবা, নিয়ে যাব। কিন্তু তুমি সেখানে গিয়ে কি করবে? ফাইটিং? স্নেহার কণ্ঠে রসিকতা। আমির ওর হাত সরিয়ে তিক্ত গলায় বলল, আমার সাথে হেয়ালি করবে না, ওকে আমি 1 ঘন্টার মধ্যে দেখতে চাই। যত সময় যায় তত বিষণ্ণ অনুভব করে তোহা। চোখ ভর্তি পানি জমে আছে। আশেপাশে সব কিছু এখন ঝাপসা দেখাচ্ছে। আবছা আলোতে তার কল্পনায় ভেসে ওঠে বাবা মার প্রিয় মুখ। ওই তো তার হাসছে তোহার দিকে চেয়ে। তোহার হৃদয়ে কয়েক মুহূর্তের জন্য প্রশান্তির বাতাস বয়ে গেল। জাবির সাহেব আদরে কণ্ঠে বলল, তোহার চোখ দিয়ে প্রবাহিত হলো শ্রবণধারা। বুকের মধ্যে টলমালা বিরহর ঢেউ টের পায়। আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে কি তাকে এভাবে কষ্ট পেতে দিত? প্রতিটা মুহূর্তে তোহার মনে হচ্ছে এই পৃথিবীতে সে একা, বড্ড একা। সে কি মারা যাবে? মৃত্যুর আগে তার পাশে কেউ থাকবে না? এই কথা কি স্বপ্নেও কোনোদিন ভেবেছিল সে? এত বিভৎসত মৃত্যু কারো না হোক। তোহার মা বাবা তার দুপাশে বসলো। তার মা এক হাত ধরলেন, অন্য হাত বাবা। স্নেহা অস্পষ্ট স্বরে বলল, আমি তোমাদের অনেক ভালোবাসি বাবা মা, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও। বাইরে থেকে আবারও একটা শব্দ এলো, বেকুল কণ্ঠে ভেসে আসে, মায়া। ঘর আবারও আলো প্রবেশ করে। ঠান্ডা একটা হাত স্পর্শ করে তোহার শরীর। চোখ মিলে তাকাতে তোহার মনে হয় সে বুঝি স্বপ্ন দেখছে। আমির এখানে কি করে আসবে? তোহার চোখ পিট পিট করে তাকায়। আমির কোমল কণ্ঠে বলল, কিছু হবে না তোমার। আমি আপনাকে বলো। কথা শেষ না করে তোহার চোখ বুজে ফেলে। আমির রুক্ষ মেজাজ নিয়ে চেঁচিয়ে উঠল, ওর গালে থাপ্পড়ের দাগ কেন? কে মেরেছে ওকে? 4 জনের মধ্যে একজন একটু উদাস গলায় বলল, আমি মারছিলাম। কেন? মাইয়া মানুষ চেল্লাই বেশি, তাই বাধ্য হয়ে একটা চর দিতে হয়েছে। আমি তেড়ে গিয়ে লোকটির কলার টেনে ধরল, কিটমিট করে বলল, একটা অসুস্থ মেয়ের গায়ে হাত তুলতে লজ্জা করে না? সাহস কি হলো ওকে টাচ করার? আহা, থামো না প্লিজ। স্নেহার অনুরোধে আমি থামল না। 3-4টা ঘুষি মেরে তবে ক্লান্ত হলো। স্নেহা বলল, তোহা তো ঠিকই আছে, তাই না? আমি রাগান্বিত গলায় উত্তর দিল, কিসের ঠিক আছে? চরে গা পুড়ে যাচ্ছে। তুমি তাহলে দেরি করছো কেন? ওকে নিয়ে দ্রুত গাড়িতে যাও। আমিরা চিনক্রিয়েট করলো না। তোহাকে পাজাকোলা করে ঘর থেকে বেরিয়ে গেল। এটা একটা পরিত্যক্ত মন্দির। ছোট্ট স্টোর রুমের মতো নোংরা ঘরে এতক্ষণ বন্দি ছিল তোহা। ভয়ে তার গায়ে জ্বর এসে গেছে। কেমন বেড়ালের বাচ্চার মতো গুটিয়ে পড়েছে। আমি তাকে নিয়ে গাড়ির পেছনের আসনে শুয়ে দিল। তোহা চোখ বন্ধ করে রেখেছে। বাবা বাবা বলে আর্তনাদ করছে। আমি তার পাশে বসলো। তার চোখের দিকে তাকিয়ে খুব দৃঢ় কণ্ঠে বলল,
আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না, সব সময় তোমাকে আগলে রাখবো। তোর হাতটা নিয়ে সে হাতের উল্টো পিঠে খুব আলতো করে চুমু দেয় আমির। খুব ফিসফিস করে বলল, তোমাকে আমি ভালোবাসি মায়া, নিজের সুখের থেকেও বেশি। তোহা কাঁদতে লাগলো। আমির এক বুক আকুলতা তৃষ্ণ নিয়ে তাকে দেখলো। পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর স্নেহা এসে সামনের ড্রাইভিং সিটে বসলো। মিররে আমিরকে দেখা যাচ্ছে। কেমন বিকশ হয়ে তোহার মুখের দিকে চেয়ে আছে সে। এভাবে তো ফুল করে কখনো স্নেহার দিকে তাকায়নি। তুমি আমাকে কখনো এত ভালোবাসতে পারলে না আমির, এটা তোমার ব্যর্থতা। কিন্তু তোহাকে এতটা ভালোবেসেও ওকে তুমি কোনোদিন পাবে না। তোমাকে জীবন কাটাতে হবে আমার সাথে, আর এটাই আমার সফলতা। স্নেহা মৃদু হেসে গাড়ি চালু করলো। আমি সাবধানে আগলে ধরে তোহার মাথাটা, যেন তার ঘুমালে বিন্দুমাত্র অসুবিধে না হয়। মাউদ আনওয়ার সময় মতো ডিভোর্সের সব কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন। স্নেহা আর আমির তাকে দুপাশ থেকে ঘিরে বসে আছে। স্নেহার চেহারা ছলমলে ভাব। আমির ভাবলেশীনভাবে মাথা নিচু করে নিষ্পাপ কণ্ঠে বলল, সব কিছু ক্যান্সেল করে দিন মাউদ সাহেব, আমরা ডিসিশন চেঞ্জ করেছি। সিরিয়াসলি? একদম। আমাদের মধ্যে জাস্ট একটা ছোট্ট ঝগড়া হয়েছিল, বাট এখন সব ঠিক হয়ে গেছে। আমরা আর ডিভোর্স নিচ্ছি না। ঠিক আছে, তাহলে আপনাদের আরও 3 মাস সময় দেওয়া হলো। এমনিতেও এই ডিভোর্স ফাইল হতে যথেষ্ট ঝামেলা হতো। আপনাদের বিবাহিত জীবনের সময়ানুপাত খুবই কম। শুধু 3 মাস কেন, আগামী 30 বছরেও আমাদের ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, তাই না আমির? বলো। রাইট। দ্যাটস গুড, কংগ্রেচুলেশন। শুনে খুব ভালো লাগলো আপনাদের সিদ্ধান্ত। আসলে প্রত্যেক দম্পতিরই উচিত ডিভোর্সের আগে ভালো করে ভেবে নেওয়া। প্রিয় মানুষকে আমরা ভুল বুঝে দূরে সরিয়ে দিই, অথচ আগেই যদি তাদের গুরুত্ব বুঝতে পারতাম, তাহলে আর হারানোর পর আর কাঁদতে হতো না। এরকম অনেক কেসই দেখেছি। এই ক্ষেত্রে আপনারা ভালো কাজটাই করেছেন। আমি খুবই খুশি আপনাদের সিদ্ধান্তে। এইভাবেই সুখে থাকুন, দয়া করি সব সময়। মাওদুদ উঠে দাঁড়ালেন। আমিরের সাথে হাত মিলিয়ে বলল, আমির সাহেব, যাই তাহলে। আবারও কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। সে মাউদ আনন্দকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল। স্নেহা খুশিতে আত্মহারা হয়ে নূরজাহানকে ধরে জোরে ঘোরাতে লাগলো। নূরজাহান থতমত খেয়ে বলল, রিল্যাক্স ম্যাম, পড়ে যাবো তো। স্নেহা থামলো। হাসতে হাসতে নূরজাহানের গাল টিপে দিয়ে বলল, আমি যে কত খুশি হয়েছি নূর, আমির এত ইজিলি মেনে যাবে আমি ভাবতেও পারিনি। কাল রাত থেকে অনেক টেনশন আমি যে কত খুশি হয়েছি নূর, আমির এত ইজিলি মেনে যাবে আমি ভাবতেও পারিনি। কাল রাত থেকে অনেক টেনশনে ছিলাম। ফাইনালি ডিভোর্সটা আটকানো গেল। উফ, সব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি সৌরভকে মেসেজ না করলে আমরা এটা করতে পারতাম না। কিন্তু বেচারাকে এত মার খাওয়ালে কেন? অসুস্থ হয়ে গেছে তো একদম। আসতে বলুন ম্যাডাম, কেউ শুনে ফেললে ওকে মেরে ফেলবে। ওপস, সরি। স্নেহা তার কণ্ঠস্বর নিচে নামালো। মার না খেলে আমির স্যার কি এত সহজে সব বিশ্বাস করতেন? আর মেয়েটার সামনেও তো তাকে নাটক করতে হয়েছে। না হলে ওই মেয়েটার সাথে স্যার যখন কথা বলবেন তখন যদি সব বলে দেয়। সেটাও ঠিক। ভালো করেছো তাহলে। বাই দ্য ওয়ে, সৌরভ ছেলেটা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। না হলে তোমার এক কথায় লাইফ রিস্ক নিয়ে আমাদের হেল্প করতে রাজি হয়ে গেল কেন? আমি কিন্তু বেশ অবাক হয়েছি। তুমি ওর ব্যাপারে সিরিয়াসলি ভেবে দেখতে পারো। তোমাদের বিয়ের সব দায়িত্ব আমি নিব। নূরজাহান লাজুক মুখে হাসলো। ব্যস্ত গলায় বলল, আমি এখন যাই ম্যাডাম, ওর অবস্থা ভালো নেই, একটু দেখা করে আসি। গো অ্যান্ড টেক কেয়ার অফ হিম। মাথাটা ব্যথা ফেটে যাচ্ছে। তোহা চোখ মেলে তাকাতে আমিরের ঘরে আবিষ্কার করলো। ঘড়িতে সন্ধ্যা 7টা। কতক্ষণ ধরে ঘুমাচ্ছে সে, আর এখানেই বা কীভাবে এলো? আমির ঘরটা বিশাল। এক প্রান্তে বেশ সাইড, অন্য প্রান্তে সোফা, মাঝখানে বড় স্টাডি টেবিল। তোহা বিছানা থেকে নামতে খেয়াল করলো দূরে সোফার মাঝে ঝিম মেরে আমির বসে আছে।
চোখ দুটি মুদিত। তোহা ধীর পায়ে হেঁটে সেদিকে গেল। টি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আমিরের মুখে ছুঁড়ে মারল। চমকে উঠল আমির, হকচকিয়ে বলল। কি ব্যাপার? তোহা ঝুঁকে এসে আমিরের গলা চেপে ধরল। রসাবিষ্ট দৃষ্টিতে বলল, কি চান আপনি? কেন খেয়েছেন আমার সাথে এইভাবে? মেরে ফেলতে ইচ্ছে করলে একেবারেই মেরে ফেলুন না। একটু একটু করে আধমরা বানানোর কি খুব জরুরি? আপনি আমার জীবন শেষ করে দিয়েছেন। আমির ফুরুকুসকে তাকিয়ে রইল, বিভ্রান্ত নিয়ে বলল। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আরও তেতে উঠল তোহা, উচ্চ কণ্ঠে বলল। কেন বুঝতে পারবেন না? এখানে আপনার আদেশ ছাড়া তো কোনো কিছুই হয় না। আপনি আমাকে কিডন্যাপ করিয়েছেন। তোমার তাই মনে হয়? আমির অবাক হয়ে তাকিয়ে রইল। ওই গভীর চোখের ফাঁদে আবারও আটকে যাচ্ছে তোহা। নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো, বিভ্রান্ত নিয়ে বলল। জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আমির তার শার্টের কুঁচকে থাকা অংশ ঠিক করে বলল। কিডন্যাপ করার ইচ্ছা থাকলে তোমাকে ইতালি পাঠালাম কেন? তোহা চপায় বসে পড়ল, গালে হাত রেখে বলল। সেটাই আমি ভাবছি। তাহলে কে করলো এইসব? আপনার বউ? আমির জবাব দিল না। তোহা নিজের উত্তরটা বুঝে নিল, চোখ বড় বড় করে বলল। বুঝেছি, স্নেহার কাজই তো এই সব, তাই না? এখন থেকে ও আর কিছু করবে না। বারবার আপনি একই কথা বলেন, তারপর ঠিকই ডেঞ্জারাস কিছু হয়। প্রথমে সিক্রেট রুমে বন্দি করা, তারপর আমার উপর আক্রমণ করা, এখন কিডন্যাপ। আচ্ছা, আমার লাইফে কি কোনো সিকিউরিটি নেই? এইভাবে কি ওর ভয়ে ভয়ে আমাকে বাঁচতে হবে? আমি আর কত সাফার করব? কোনো অন্যায় না করেও বারবার আমি শাস্তি পেয়ে যাচ্ছি, কি আশ্চর্য! তুমি নিশ্চিন্ত থাকো, এবার থেকে সত্যি আর কিছুই হবে না, আমি প্রমিস করছি। তোহা চোখ পটি করে তাকালো, সন্দেহ নিয়ে বলল। সত্যি? একদম। এমনি এমনি তো আর এটাই হতে পারে না। আই ক্যান্ট বিলিভ। এমনি এমনি কিছু হয় না, সব কিছুর জন্যই দাম দিতে হয়। আপনি কি দাম দিয়েছেন? আমার সুখ, স্বস্তি আর পুরো জীবনটাই। তোহার গাল থেকে হাতটা সরিয়ে গেল, হতভম্ব হয়ে বলল। মানে? কিছু না। আমির উঠে গেল। বাইরে শনশন বাতাস বইছে, বৃষ্টি নামে মনে হয়। তোহা উদাসীন দৃষ্টিতে জানলার দিকে তাকালো। সরবের ঘর থেকে নূরজাহানকে বের হতে দেখে আমির করিডোরের সামনে দাঁড়িয়ে গেল। নূরজাহান আনমনে হেঁটে আসছিল। সে আচম্বিত আমিরের সামনে দাঁড়ানো দেখে ভূত দেখার মতো চমকে উঠল। আমির সচরাচর নিস্তালে আসে না, আর এমন সময় তো একদমই না। আমি সরবের ঘরের দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করল। তোমার এখানে কি কাজ? ছেদ করে উঠল নূরজাহানের বুক, ভয়ে গলা শুকিয়ে আসছে। সে কোনো মতে নিজেকে বেকায়দা অবস্থায় আড়াল করতে পারল না। ওনার হঠাৎ শরীর খারাপ করছিল, তাই দেখতে আসছিলাম। কথাটা বলে মাথা নিচু করে ফেল নূরজাহান, আর সূক্ষ্ম নজরে খেয়াল করলো তার কপালে ঘামের বিন্দু। ঠিক আছে। আমির এমন ভাব করলো যেন এই কথা খুব সহজে বিশ্বাস করে নিয়েছে, অথচ কথাটা একদমই বিশ্বাসযোগ্য নয়। এই বাড়িতে সরবের মতো আহত মানুষ অহরহ হয়, কাউকে নূরজাহান দেখতে আসে না, এটা তার কাজ নয়। তাছাড়া এখন রাত 11টা বাজে। এই সময় নূরজাহানের স্নেহার সাথে 3 তলায় থাকা কথা। সন্ধ্যার পর তাকে আর নিচে নামতে দেখা যায় না। সরবকে দেখার জন্য অনেক মানুষ আছে, তাকে কেন এই সময় আসতে হবে? নূরজাহান আর কিছু না বলে দ্রুত আমিরকে পাশ কাটিয়ে উপরে চলে যায়। তার বুকের ধুকপুকনি অনেকখানি বেড়ে আছে। সে আমিরকে অসম্ভব ভয় পায়, প্রয়োজন ছাড়া কখনো তার সামনে আসে না। আমির আজকে কিছু সন্দেহ করলে সর্বনেশ হতো। সরবের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, এটা যদি আমির বুঝে ফেলে তাহলে কিডন্যাপিংয়ের পরিকল্পনা সহজে বুঝে যাবে। আমি তো খুব ভালো করে জানে স্নেহার সব কাজের ডান হাত যদি হয় রাশেদ, তাহলে বাম হাত নূরজাহান। নূরজাহান 3 তলায় এসে স্থবিত বোধ করলো। ভাগ্যিস আমি কিছু সন্দেহ করিনি, তাহলে তো নানান প্রশ্ন করত। সরবের ঘরের সামনে এসে দাঁড়ালো আমির। তার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকাল থেকে। প্রথমত তোহাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে সরব কেন গেল? তার তো ফয়সাল আর অমরের সাথে নেওয়া কথা ছিল। গাড়িতে যখন আক্রমণ করা হয় তখন সরবর উচিত ছিল সাথে সাথে আমিরকে টেক্সট করা। সেই সুযোগও না পেলেও পরে জানতে পারত, কিন্তু সরব জানালো কখন? একদম মার খেয়ে বাড়ি ফিরে আসার পর। এত বোকা আর দুর্বল সে না?
সব ঘোলাটে প্রশ্ন উত্তর খুঁজতে এই সময় আমি সৌরভের ঘরে এসেছিল। তবে নূরজাহানকে দেখার পর তার মনে হচ্ছে সেসব প্রশ্ন উত্তর পেয়ে গেছে। আমি তিরিক্ষ মেজাজ নিয়ে ঘরে প্রবেশ করলো। বাহিরে অনেক বৃষ্টি, শীতল বাতাস বইছে। এখন বর্ষাকাল, সময়ে অসময়ে ঝুমঝাম করে বৃষ্টি নামে। আমির বারান্দায় এসে আবিরাম কেয়াদায় বসলো। তার হাতে শিরা কাঁপছে। সৌরভ এত বড় বেমানি করতে পারে এটা ভেবে ক্রোধ সামলাতে পারছে না। কাকে বিশ্বাস করবে এই দুনিয়ায়? সবাই বিশ্বাসঘাতক, নিমক হারাম। হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখে আমিরের হুঁশ উড়ে যায়। সে উঠে দাঁড়াতে একদম বারান্দায় কানিসের কাছে চলে এলো। তোহা একটা পিচ রঙের শাড়ি পরে বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে, দু হাত মেলে দিয়ে বৃষ্টির পানির সাথে খেলছে। শাড়ির আঁচলে পানি নিয়ে মুখ মাখলো, তারপর আনমনে হেসে উঠল। জিভের ডলায় বৃষ্টির পানি নিল, চোখ বুজে দু হাত মেলে দিল আবার। আমির ঘরগুরুস্তর মতো কতক্ষণ তাকে এলো নিজেও জানি না। বজ্রপাতের শব্দ সম্মিত ফিরল তারপর দ্রুত ঘরে চলে এলো। আমি থম মেরে বিছনায় বসলো, বুকের বাম পাশে হাত রেখে উপলব্ধি করলো শ্বাসজনিত অস্থিরতা তাকে গ্রাস করে নিয়েছে। মাথা ঝিমঝিম করছে। মোবাইল হাতে নিয়ে আফসানকে ফোন করলো। একটু পরে আফসান বাগানে দৌড়ে গিয়ে বলল, ম্যাডাম ভেতরে চলুন, এভাবে বৃষ্টিতে ভিজলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। হলে হব, তাও আমি ভিজবো, আপনার কোনো সমস্যা? আফসান বিভিন্নভাবে অনুরোধ করলো। প্লিজ ম্যাডাম আসুন, স্যার আমাকে পাঠিয়েছেন আপনাকে ভেতরে নিয়ে যেতে। তোহা এই কথা শুনে সাথে সাথে উপরে তাকালো। আমির অপর লোকে তার দিকে চেয়ে আছে। তোহা তাকাতে দ্রুত নজর ফিরিয়ে নিল। লজ্জা পেয়ে গেল তোহা, গা শিরশির করে উঠল, মাথা নিচু করে বলল, ঠিক আছে চলুন। জি ম্যাডাম। তো আফসানের সাথে ভেতরে ঢুকে যাওয়ার পর আমির বড় করে শ্বাস নেয়। তার মাথায় বৃষ্টিতে ভেজার দৃষ্টি ঢুকে গেছে। এমন মুহূর্তের জন্য ফুলতেও পারবে না। স্বস্তি পেল না। রাতে ঘুমের মাঝে স্বপ্ন দেখলো তোহা বৃষ্টিতে ভিজছিল। সরল কিশোর মনে বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে খেলছে। তার প্রাপন্ত হাসির মাদকতা আমিরকে টানে। মায়া ভরা চাহনি একদম ঘায়েল করে দেয়। আমি দূরে দাঁড়িয়ে থাকতে পারলো না, ঘরগ্রস্তর মতো এগিয়ে গেল। তোহার কোমর ধরে তাকে একবারে কাছে টেনে আনলো। কি চাও তুমি? কেন বারবার আমার সামনে এসে তলপার করে দাও? আমি রুডো যাওয়ার চেষ্টা করতে মিষ্টি করে হাসলো তোহা। মিষ্টি কণ্ঠে বলল, সব কিছু। তার হাসি দেখে আমির এলোমেলো হয়ে যায়। বিবেশের মতো প্রশ্ন করে, কি জানি? তো আমিরের গলার পেছনে হাত বেঁধে স্পষ্ট কণ্ঠে বলল, সব কিছু জানি, যা আপনি নিজেকেও কখনো বলতে পারবেন না। তাও আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন। আপনার মরুভূমির মতো খড়খড়ে জীবনে আমি এক পশলার সুখের বৃষ্টি হয়ে এসেছি, তাই আপনি তৃষ্ণার্তের মতো আমাকে পেতে চান। আমি তোহার ঠোঁটে আঙ্গুল চেপে ধরল, অস্বীকার করে বলল, এসব মিথ্যা কথা, আমি তোমাকে পেতে চাই না। কিন্তু আমি থামলো। তোহার মুখে হাসি লেগেই রইল। আমিরের শ্বাস রুদ্ধ হয়ে আসলো হঠাৎ। তোহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না ভাইয়া। তোহা হেসে উঠল শব্দ করে। তার হাসির শব্দ আমিরের বুকে ছদ তুলে দিল। তোহা দু হাতে আমিরের পিঠ আওড়তে ধরে বলল, তাহলে বিয়ে করুন আমাকে। আমিরের হৃদয়ে শীতল স্পর্শ অনুভব করলো। অসম্ভব সুখময় ভালো লাগা ছড়িয়ে পড়লো চারিদিকে। বিয়ের শব্দটা এত মধুর, মিষ্টি একটা গন্ধে ভরে গেল বুক। দুজনকে আলিঙ্গন করে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। হ্যাঁ, আমরা বিয়ে করব। তার চোখ দুটি স্বপ্নতুরের মতো জ্বলে উঠল। তোহা ম্লান মুখে উচ্চারণ করল, কিন্তু এটা সম্ভব না। টলমল হয়ে গেল তোহার দৃষ্টি। আমি তোহার মুখটা দু হাতে আগলে ধরল। তৃষ্ণান্তর মতো তার ঠোঁটে চুমু দিয়ে বলল, প্রয়োজনে পুরো পৃথিবীকে তছনছ করে ফেলবো, তবু তুমি আমার, শুধু আমার। একটি সুন্দর দিনের শুরু। আকাশের কালো মেঘ সরে হীরের মতো ঝকঝকে সূর্য উগি দিয়েছে। সেই ঝলময় আলো প্রকৃতি থই থই করছে। ঘুম ভাঙার পর ফুরফুরে মেজাজ নিয়ে স্নেহা গোসল সারলো। রান্নাঘরে গিয়ে খুব যত্ন করে 2 কাপ কফি বানালো। তার আগে আকাশের রঙিন ট্রাপ ওয়ার্কের শাড়ি, স্লিভের ব্লাউজ পরে হালকা মেকআপ, ভেজা চুল, চেহারা অন্যরকম আবেদন এনে দিয়েছে। লাবণ্যময়ী রূপ নিয়ে সে কফি হাতে আমিরের ঘরে হাজির হলো। কিন্তু আমিরের ঘরে দরজা লক। স্নেহা আফসানকে ডেকে দরজার চাবি খুঁজে আনতে বলল। আফসান এই আদেশ শুনে মুখ কালো করে বলল, কিন্তু ম্যাম, স্যার বলেছেন অনুমতি ছাড়া কেউ যেন ঘরে প্রবেশ না করে। তোমাকে যা বলছি তাই করো।
আফশান বাধ্য হয়ে চাবি এনে দিল। স্নেহার লক খুলে আমিরের ঘরে প্রবেশ করলো। ঘরটা অন্ধকার আচ্ছন্ন। স্নেহার টেবিলে কফি ট্রেতে রেখে জানলা আর বারান্দার পর্দা টেনে দিল। ঝলমল আলো প্রবেশ করলো ঘর জুড়ে। স্নেহা দেখলো আমির বিছনায় খালি গিয়ে ঘুমেছে। কাছে গিয়ে তার মাথাটায় হাত রাখলো স্নেহা। কমল গলায় বলল, গুড মর্নিং হানি। এভাবে কেন শুয়ে আছো? খালি গায়ে আবার ব্ল্যাঙ্কেটও দাওনি, যদি ঠান্ডা লাগে। আমির স্নেহার হাতটা চেপে ধরলো। ছলছল করে উঠল স্নেহার হৃৎপিণ্ড। অদ্ভুত ভালো লাগায় শরীর শিহরিত হলো। খুশিতে বাকবাকুম হয়ে পড়ল। কি ব্যাপার, আজকে তোমার কি হয়েছে? আমির পাশ ফিরল। ঘুমের ঘর এখনো তার কাটেনি। সে সুখের স্বপ্নে ডুবে আছে। মুচকি হেসে বলল, আমাকে ছেড়ে যেও না। কখনো যাব না। সে মাথা রাখলো আমিরের পিঠের উপর। আমির উল্টো হয়ে ঘুমাচ্ছিল। ফিসফিস করে বলল, মায়া, আই নিড ইউ। কি বললে তুমি? মায়া? আমি পুরোপুরি ঘুমের ঘরে ছিল। স্নেহার কর্কশ কণ্ঠের অত্যাচারে তার ঘুমটা ভাঙলো এবার। চোখ মেলে স্নেহাকে দেখেই সে চমকে উঠে বলল। তুমি এখানে কি করছো? স্নেহা চোখ মুখ শক্ত করে বলল, তোমাকে কফি দিতে এসেছিলাম। ও। আমির উঠে বসলো। গায়ে টি শার্ট জড়ালো। স্নেহা কফির মগ এগিয়ে দিয়ে রুক্ষ গলায় বলল, ঘুমের মধ্যে হাসছিলে কেন? অনেক সুখের স্বপ্ন দেখছিলে নাকি? আমির কফিতে চুমুক দিয়ে বলল, আমার সব স্বপ্নই সুখের হয়, কারণ সেখানে তুমি নেই। স্নেহা খুব কষ্টে নিজেকে সংবরণ করে বলল, তাহলে কে আছে? মায়া? আমির উত্তর না দিয়ে হাসলো। স্নেহার রাগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি গড়ায় দেখলো তোহা দাঁড়িয়ে আছে। স্নেহা সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার বাহানা ইচ্ছা করে তোহার গায়ের উপর গরম কফি ঢেলে দিল। যন্ত্রণায় গর্জে উঠল তোহা। টলমর দৃষ্টিতে স্নেহার দিকে তাকালো। স্নেহা জিভ কেটে পড়ল, ওপস, সরি, খেয়াল করিনি। এই কথা বলে সে দ্রুত নিচে নেমে গেল। আজ এই বাড়িতে তোহার শেষ দিন। স্নেহা শুধু অপেক্ষার প্রহর গুনছে। যত দ্রুত এই মেয়ে বিদায় হবে ততই ভালো। কিন্তু তার ভয়ও লাগছে। তোহা ইটালি চলে যাওয়ার পর যদি আমির আবার পাল্টে যায়, যদি আবার ডিভোর্সের জন্য উঠে পড়ে লাগে, তাছাড়া তোহাকে অপহরণের প্রতিশোধ তো সেই নিবে। স্নেহা দুশ্চিন্তায় কিছু ভালো লাগছে না। তোহাকে সে আটকেও রাখতে পারবে না। এই মেয়ের সামনে থাকলে তার গা জ্বলে যায়। সবচেয়ে ভালো হতো একে খুন করতে পারলে। গার্ডকে গাড়ি বের করার নির্দেশ দিয়ে আমি তোহার ঘরে এলো। তোহা তার পুড়ে যাওয়া উড়তি মলম লাগাচ্ছে। স্কার্ট হাঁটুর অনেকটা উপরে। দরজা নক না করে ঢুকে পড়লো আমি। তোহা বিস্ময় চেঁচে উঠল। একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলো। আমি দ্রুত পিছনে ঘুরে গেল। কারো ঘরে ঢোকার আগে নক করা ভদ্রতা। নিজের বাড়ি দেখে কি সেটাও ভুলে গেছেন? সরি, আসলে আমি তোমাকে ডাকতে এসেছিলাম। আমরা এখন বের হব। এখনই কেন? আমার ফ্লাইট তো দুপুরে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার বাইরে কিছু কাজ আছে। বুঝেছি, আমাকে স্নেহার কাছে রেখে যাওয়ার সাহস পাচ্ছেন না, সেই জন্য সঙ্গে নিয়ে ঘুরবেন। আমার জন্য অনেক কিছু ফেস করেছো তুমি, আর কোনো ইনসিডেন্টস হোক আমি চাই না। অলরেডি সকাল সকাল একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মানে কি হয়েছে? তোহা থামলো। সকালে স্নেহা করা ঘৃণ্য কাজটির কথা আমিরকে বলার মনেই হয় না। তাছাড়া আজ তোহা চলে যাবে। স্নেহা আর তাকে কতক্ষণ জ্বালাতে পারবে? সে বলল, কিছু না। তোহা উঠতে নিয়ে উড়োতে জ্বালা অনুভব করলো। আমির উৎকণ্ঠ হয়ে বলল, তোমার পায়ে কি হয়েছে? গরম কফি পড়ে গিয়েছিল, তেমন কিছু না। না। তোহা দায় সারা এমনভাবে বলল যেন কিছুই হয়নি। অথচ আমি দেখতে পাচ্ছে তোহা সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। সে অসুস্থ চিত্তে বলল, এই অবস্থায় হাঁটবে কিভাবে তুমি? কোনো ব্যাপার না, আই উইল ম্যানেজ। তোহা খুঁড়িয়ে হাঁটার চেষ্টা করলো। আমির কাছে এসে বলল, থাক, আমি হেল্প করছি। এই কথা বলে তোহাকে ফট করে কোলে তুলে নিল সে। তোহার চোখ দুটো যেন ঠিক করে বেরিয়ে আসবে কঠোর থেকে। আতঙ্কিত কণ্ঠে বলল, কি করছেন? আপনার বউ দেখলে আমাকে মার্ডার করবে এবার। বললাম তো, ও এখন তোমাকে কিচ্ছুই করতে পারবে না। আমি তোহাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। লিভিং রুম পার হয়ে যাওয়ার সময় স্নেহা তাদেরকে দেখে ফেললো। সে গ্লাসে করে পানি খাচ্ছিল। এই দৃশ্য দেখে তার মুখ থেকে পানি ছিটকে বেরিয়ে আসে। খুটখুট করে কেসে উঠল সে। তোহা হাসি মুখে স্নেহার দিকে তাকালো। ইচ্ছা করে আমিরের গলার পেছনে হাত বাঁধলো। ওরা বেরিয়ে যেতে স্নেহা লাথি মেরে লোহার চেয়ার ফেলে দিল। কাছে গ্লাসটা ছুঁড়ে মারল। গাড়িতে সামনের সিটে সরব বসে আছে। আমি তোহাকে নিয়ে পিছনের সিটে বসলো। তোহা আন্তরিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, সৌরভ ভাই, আপনার শরীরে কি অবস্থা? এখন ভালো আছি ম্যাডাম।
গতকাল থেকে সৌরভ আতঙ্কে ছিল। কিডন্যাপিংয়ে তারও যে হাত আছে এই ব্যাপারে তোহা কিছু বুঝতে পেরেছে কিনা। আপাতত সে নিশ্চিত হলো তোহা স্বাভাবিক আচরণ করছে, হঠাৎ সে সন্দেহ করেনি। আমি ড্রাইভিং সিটে বসতে নিলেই সৌরভ বলল, স্যার আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? কোনো সমস্যা নেই সরম, তুমি বসো। আমির গাড়ি চালু করলো। তারা প্রথমে একটা হাসপাতালের সামনে থামলো। আমি তোহাকে ডাক্তার দেখাবে। তোহা যেতে চায়নি, সামান্য পুরেই তো গেছে, এমন সিরিয়াস হওয়ার কিছু না। তবু আমি জোর করে নিয়ে গেল। হাসপাতাল থেকে বের হয়ে এবার একটা অজানা গন্তব্যের দিকে যেতে লাগলো তারা। আমি জঙ্গলের মতো নিরিবিলি জায়গায় হঠাৎ গাড়ি থামালো। সৌরভের কাঁধে হাত রেখে আমির বলল, বাইরে চলো সৌরভ, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, হাঁটতে হাঁটতে বলবো। ওকে স্যার। সৌরভ আশেপাশে তাকালো। এইরকম একটা জায়গায় তারা কেন নামবে ঠিক বুঝতে পারলো না। আমি তাকে কেন সকাল সকাল ঘুম থেকে তুলে এখানে নিয়ে এসেছে তাও সৌরভ জানে না। কেমন একটা অদ্ভুত শঙ্খ বাজছে মনে। আমি তোহার দিকে ঘুরে বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরছি। ওকে। প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেল। আমি ফিরে এলো কিন্তু সৌরভ এলো না। নিঃশব্দ গাড়িতে উঠে বসে আমি স্বাভাবিকভাবে ড্রাইভিং শুরু করলো। তোহা অবাক হয়ে শুধালো, সৌরভ ভাইকে দেখছি না যে, উনি কোথায়? আসবে না। আমিরের কণ্ঠে কি যেন ছিল। তোহা ভয় পেল, আশ্চর্য হয়ে তাকালো। আসবে না মানে কি? এমন জঙ্গলের মতো জায়গায় কেউ কোথায় যেতে পারে? অকারণে তোহার ভেতরটা ছমছম করে উঠল। আমিরের চেহারা স্থাপিতের মতো কঠিন দেখাচ্ছে। তোহার হঠাৎ এমন কেন মনে হচ্ছে যে সৌরভের সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে? ইমিগ্রেশনের পর ওয়েটিং রুমে বসলো তোহা। আমিরের বিশ্বাস হচ্ছে না যে তোহা সত্যি চলে যাচ্ছে। সে ঠিক তোহার পিছনের দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে মোবাইল, কিন্তু মনোযোগ তোহার কাছে। অপর লোকে দেখছে তোহাকে শেষবারের মতো। আর মাত্র কিছু মুহূর্ত, তারপরে হারিয়ে যাবে ওই জাদুময়ী মুখের অধিকারিণী। কে জানে আবার কবে দেখা হয়, কিংবা আদৌ কি দেখা হবে কিনা। হঠাৎ তোহা পিছনে ফিরে তাকালো। আমির অপর লোককে তার দিকে চেয়ে আছে। চোখাচোখি হওয়ার অস্বস্তিতে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল আমির। তোহা ব্যাপারটা বুঝে মুচকি হাসলো। হঠাৎ উঠে এসে আমিরের সামনে দাঁড়ালো। আমির অস্বস্তি লুকাতে অন্যদিকে তাকালো। তার মনে হচ্ছে তোহার দিকে তাকাতে গত রাতের স্বপ্নের ব্যাপারটা সে জেনে যাবে। এমন কেন মনে হচ্ছে? আমির সহজ হওয়ার চেষ্টা করলো। কিছু বলবে? আপনি আমাকে দূর থেকে স্টেয়ার করছেন কেন? আমির কপালে 4-5টা ভাঁজ ফেলে বলল, কখন? আমি তো আমার এমপ্লয়িজদের টেক্সট করছিলাম, তোমাকে স্টেয়ার করবো কেন? এই দেখো। প্রমাণস্বরূপ ফোনের স্ক্রিনে দেখালো আমির। তোহা মুখে হাত দিয়ে হেসে ফেললো। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি ফ্লাইটে না ওঠা পর্যন্ত এটা আমার দায়িত্ব, তাই তোমাকে খেয়াল রাখার দায়িত্ব আমার। এটাকে স্ট্রাইং কেন করব? তোহা ঠোঁট উল্টে মাথা নাড়লো। একটু পর বলল, আমি কিন্তু আপনাকে অনেক মিস করব। খুব মনে পড়বে আপনার কথা। আপনার মনে পড়বে না? কেন করবে না? নিশ্চয়ই করবে। আমির বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না। অথচ তোহাকে তার কত কিছু বলার আছে। তোহাকে নিয়ে সে কত শত রঙিন স্বপ্ন দেখেছে। এসব তোহা কোনোদিনও জানবে না। হঠাৎ মনে পড়তে পকেট থেকে একটা ফোন বের করে তোহার হাতে দিল আমির। এটা নিয়ে যাও, তোমার বাবার ফোন, এতদিন আমার কাছে ছিল। তোহা প্রথমতে চমকে উঠল। পর মুহূর্তে তার চোখ ভিজে ছলছল হয়ে এলো। মোবাইলটা হাতে নিয়ে পড়ল, এই ফোন আপনি কোথায় পেলেন? মৃত্যুর পর তোমার বাবার শার্টের পকেটে পেয়েছি। আমির খুব সাবধানে কথাটা বলল। তোহার মুখে হাত দিয়ে কেঁদে ফেলল। মোবাইলটা হাতে নিয়ে থরথর করে কাঁপতে লাগলো। আপনি নিজেও জানেন না যে আপনি আমাকে কি জিনিস দিয়েছেন। আমি তো ভেবেছিলাম বাবার কোনো স্মৃতি আমার কাছে থাকবে না। তোহা খুব আবেগপ্রবণ হয়ে আমিরকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ সো মাচ। আমিরের শরীর বরফের মতো শিথিল হয়ে গেল। বুকের মধ্যে শুরু হলো তুষার ঝড়। তোহার স্বাভাবিক হতে আমিরকে ছেড়ে দিল। একটু স্বস্তি নিয়ে বলল, আই অ্যাম সরি, কিন্তু এই ফোনটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। জানি না কিভাবে আপনার ঋণ শোধ করব। এতদিন আমি আপনার কাছে নিরাপদে ছিলাম। সব বিপদ থেকে আমাকে বাঁচিয়েছেন আপনি। আপনার জন্যই ইটালি যেতে পারছি। এখানে তো আমার কেউ ছিল না। আপনি আমাকে সেটা বুঝতেই দেননি। রানু আন্টির আমার অনেক যত্ন করেছেন। আমি সবার কাছে ঋণী। আপনি আসলে অনেক ভালো মানুষ। স্নেহা ভাগ্যবতী যে আপনার মতো জীবন সঙ্গী পেয়েছে। আমিরের চেহারা নেমে আসে বিষাদের ছায়া। মনে মনে বলে, কিন্তু আমি সবচেয়ে দুর্ভাগা, কারণ তোমাকে আমি কখনোই পাবো না, এমনকি কখনো চাইতেও পারবো না।
হাসলো। মাইকে বিমান উড্ডয়নের ঘোষণা দেওয়া হচ্ছে। আমিরের হৃদয় শূন্যতা খা খা করে উঠল। এক বুক যন্ত্রণা বুকের মধ্যে দাবিয়ে রেখে মলিন হাসলো, হাসি দিয়ে বলল, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। এই পর্ব এডিট করার সময় মনে হচ্ছে যেন শেষ পর্ব এডিট করে ফেলছি, সেই রকম একটা ফিল হচ্ছে আর কি। তো আপনাদেরকে এরকম মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন।